এতগুলা দিন পর্যন্ত আমি আপনাদের সাথে তিনটা মেশিন লার্নিং অ্যালগরিদম নিয়ে কথা বলছি এবং মেশিন লার্নিং এর অনেকগুলা কনসেপ্টের সাথেই আপনাদেরকে পরিচয় করায় দেওয়া হইছে। অ্যান্ড এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ এবং ইন ডেপথ জিনিসপাতি নিয়ে কথা বলা উচিত। এবং এই ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের সামনে যেই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে সেই সকল জিনিসপাতি নিয়ে আমার কথা বলে নেওয়া উচিত। আগে থেকে কয়ে রাখতেছি আপনাদেরকে যে ভাই, আগামী কয়েকটা ভিডিওতে আমি যে সকল জিনিসপাতি নিয়ে কথা কমু ওগুলা অনেকটাই কনফিউজিং হইতে পারে অথবা ইজি হইতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এই সকল জিনিসগুলা বুঝানোটা কিছুটা টাফ। এবং এই সকল জিনিস কেন করতেছি সেটা যদি ঠিকভাবে আপনাদেরকে বুঝায় আমার ভিডিও বানাইতে হয় তাহলে আমি কিছু ভুল ভ্রান্তি করতে পারি এবং আমার বুঝানোর স্টাইলটা ক্লিয়ার নাও হইতে পারে। সো এই ক্ষেত্রে আমি হেভিলি রেকমেন্ড করব, যদি আপনারা আমার ভিডিও দেখা ঠিকঠাক মতো না বুঝেন তাইলে অবশ্যই নিজেদের মতো রিসার্চ করে নিতে পারেন। এবং এই জিনিসটা যেহেতু বুঝানোটা টাফ এবং খুবই লম্বা একটা ডিসকাশন, এই কারণে আমি এই ভিডিওগুলোকে ছোট ছোট পার্টে বিভক্ত করে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আশা করি আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে এই জিনিসপাতিগুলো বুঝাইতে পারবো। সো এই বলে আমার বক্তব্য শেষ করতেছি এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আমি ওই জায়গায় বয়ে থাকি, তেমন কিছুই করি না, জাস্ট বয়েই থাকি। আপনাদের সাথে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ নেই। অ্যান্ড লেটস গেট ইন টু দিস ভিডিও। ধরেন আমাদের কাছে এইরকম একটা গ্রাফ আছে। আমি এখানে একটা গ্রাফ বানায় নেওয়ার চেষ্টা করব যেন আপনাদেরকে আমি দেখাইতে পারি। এই গ্রাফের ভেতরে এক্স অক্ষ বরাবর আমি কোনো একটা ফিচারের ভ্যালুগুলোকে দেখতে পারতেছি এবং ওয়াই অক্ষ বরাবর আমি টার্গেটগুলোকে দেখতে পারতেছি। এন্ড ধরে নেন এটাই হচ্ছে আমাদের ডাটা সেটের ভিজুয়ালাইজেশন। এবং আপনি কি করলেন, এই ডাটা সেটটাকে নিলেন এবং নতুন একটা মডেলকে নিলেন যেটা খুবই কমপ্লেক্স প্যাটার্ন ধরতে পারে এবং আপনি সেই মডেলটার মাধ্যমে এই ডাটা সেটের উপরে প্রেডিকশন করতে চান। সো আপনাকে কি করতে হবে? সিম্পলি আপনি ডাটাটাকে ব্যবহার করবেন মডেলটাকে ট্রেন করার জন্য এবং মডেলটা ট্রেন হয়ে গেলে প্রেডিক্ট করবেন। এটাই তো স্টেপ, এছাড়া তো অন্য কিছু না, তাই না? সো অবশ্যই মডেলকে ট্রেন করার জন্য আপনার ডাটাটাকে স্প্লিট করতে হবে। একটা হবে ট্রেনিং সেট এবং আরেকটা হবে টেস্টিং সেট। তো এই ক্ষেত্রে টেস্টিং সেটের ডাটা পয়েন্টগুলোকে চিহ্নিত করার জন্য আমি একটা তীর চিহ্ন এঁকে দেবো যে সকল ডাটা পয়েন্ট টেস্টিং এর জন্য ব্যবহৃত হবে। ধরে নেই এইটা, 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 এইটা এবং এই ডাটা পয়েন্টটা আমরা টেস্টিং এর জন্য ব্যবহার করব। সো এই ক্ষেত্রে আপনার কাছে ট্রেনিং সেটের জন্য যে সকল ডাটা পয়েন্ট আছে সেই সকল ডাটা পয়েন্টের প্যাটার্নটা বোঝার জন্য আপনার কাছে অনেক কমপ্লেক্স একটা অ্যালগরিদম আছে। সো সেটা খুব ভালোভাবে আপনার ডাটা পয়েন্ট থেকে প্যাটার্নটাকে ধরে নিল। ধরে নেই যে প্যাটার্নটা খুব সুন্দরভাবে এরকম একটা প্যাটার্ন ধরে নিছে। যদিও প্যাটার্ন দেখতে কখনোই এরকম হবে না, মোস্ট অফ দ্য টাইম প্যাটার্নগুলো দেখতে আরেকটু সুন্দর দেখাবে, কিন্তু এই ক্ষেত্রে আমার ড্রয়িং খুবই বাজে। জাস্ট ধরে নেই আপনার মডেলটা আপনার ট্রেনিং সেট থেকে এইরকম একটা প্যাটার্নকে বুঝে নিছে। সো এই ক্ষেত্রে ধরে নেই যে আপনার মডেলটা এই প্যাটার্নের সাপেক্ষে ট্রেনিং সেটের ক্ষেত্রে মিন অ্যাবসলিউট এরর দিতেছে লাইক 0.005, খুবই কম, কারণ প্যাটার্নটা আপনার মডেল খুবই ভালোভাবে বুঝতে পারছে। কিন্তু এখন যদি আপনি একটু ভাবেন যে আপনার মডেলটা টেস্টিং সেটের উপরে কিরকম পারফর্ম করবে, তাহলে কিন্তু সিনারিওটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনার এই সকল টেস্টিং ডাটা পয়েন্ট থেকে এই যে প্যাটার্নটা আছে সেটার দূরত্ব কিন্তু অনেক বেশি। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং মিন অ্যাবসলিউট এরর হবে এই সকল দূরত্বের যোগফলের অ্যাভারেজ, এবং এইটা অবশ্যই আপনার ট্রেনিং সেটের মিন অ্যাবসলিউট এরর থেকে বেশি হবে। তাহলে কি এটা ঠিক হইলো ভাই? আপনার মডেল ট্রেনিং সেট থেকে প্যাটার্ন এত ভালোভাবে বুঝছে যে এখন টেস্টিং সেটের প্যাটার্ন সে ধরতেই পারতেছে না। এবং এটা একটা ক্লাসিক এক্সাম্পল ওভারফিটিং এর। এবং আমি বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ নিয়ে আপনাদের সাথে এর আগের একটা ভিডিওতে কথা বলছি। আমি তার আগের ভিডিওতেই এইরকম একটা এক্সাম্পলই দিছিলাম। এবং এই ক্ষেত্রে কি হইতেছে যে আপনার বায়াসটা খুবই লো। আমরা জানি যে আমরা ট্রেনিং সেটের উপরে যদি এরর রেটটাকে বের করি তাহলে সেটাকে বলা হবে বায়াস, এবং বায়াসটা এই ক্ষেত্রে খুবই লো। মিনিং হচ্ছে আপনার মডেলটা প্যাটার্নটা খুব সুন্দরভাবে বুঝতে পারছে, কিন্তু টেস্টিং সেটের উপরে আমাদের এরর রেটটা অনেক বেশি। তার মানে আমাদের ভ্যারিয়েন্স
বেশি, এবং আমরা জানি যে আমাদের বায়াস এবং ভ্যারিয়েন্স লো হইলেই শুধুমাত্র আমরা একটা মডেলকে ভালো বলতে পারি। অ্যান্ড এই ক্ষেত্রে কি কজেস হইতে পারে এখানে আমাদের মডেলটা ওভারফিট হওয়ার? এক্স্যাক্টলি উল্টা সিনারিওটাও আমরা ভাবতে পারি যে আমাদের মডেলটা এতটাই সিম্পল যে এইটা ট্রেনিং সেটের প্যাটার্নকে ঠিকমতো ধরতেই পারতেছে না। তাহলে কি হবে? আপনার মডেলের বায়াসটা অবশ্যই বেশি হবে, এতে করে আপনার মডেলটা আন্ডার ফিটেড হয়ে যাবে, এবং মাঝে মধ্যেই এই সিনারিওটা এরকম হইতে পারে যে আপনার বায়াস বেশি কিন্তু ভ্যারিয়েন্স কম। সো সেই ক্ষেত্রেও ঝামেলা শুরু হয়ে যেতে পারে, আপনার বুঝতে অসুবিধা হইতে পারে, আপনি কনফিউজ হইতে পারেন যে ভাই টেস্টিং সেটে তো ভালো পারফর্ম করতেছে, তাহলে আমি ওটাকে অগ্রাহ্য করে যেতে পারি। না ভাই, ওইটার কোনো সুযোগ নাই। আমাদের রুল হচ্ছে বায়াসও কম হইতে হবে, ভ্যারিয়েন্সও কম হইতে হবে, এবং এটাকেই বলা হয় বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। এবং এই ক্ষেত্রে জাস্ট আপনাদেরকে আমি একটা সিনারিও বলতে চাই। জাস্ট ভাবেন, আমাদের এই ডাটা পয়েন্টগুলা থেকে যদি আমরা টেস্টিং সেটকে অন্য কোনো কনফিগারেশনে নিতাম, তাহলে কি আমাদের মডেলটার বায়াস ভ্যারিয়েন্স কম হওয়ার পসিবিলিটি ছিল? লেটস সে আমরা এবার এই ডাটা পয়েন্টগুলোকে আমাদের টেস্টিং সেটের জন্য চুজ করে নিই। আমি এখানে কয়েকটা ডাটা পয়েন্টকে জাস্ট চুজ করে নিলাম, এবং এই ক্ষেত্রে আমি আবারও আমার এই কমপ্লেক্স মডেলটাকে ব্যবহার করব এই বায়াস ভ্যারিয়েন্স বোঝার জন্য। তো আমাদের কমপ্লেক্স মডেলটা খুব সুন্দরভাবে প্যাটার্নটাকে এখানে ধরার চেষ্টা করতেছে, উপরে গেল, নিচে গেল, তারপরে এই সাইডে গিয়ে একেবারে উপরে উঠে গেল। অ্যান্ড নাও আমাদের এই প্যাটার্নটা কি আগের প্যাটার্ন থেকে বেটার কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? জাস্ট আমরা আগের প্যাটার্নের দিক থেকেই যেমনটা দূরত্ব বের করেছিলাম ঠিক তেমনই দূরত্বটা বের করার চেষ্টা করি। এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব, অ্যান্ড ফাইনালি এখান থেকে এখানের দূরত্ব। অ্যান্ড এই ক্ষেত্রে যদি আপনারা আগের ছবিটার সাথে এই ছবিটাকে মিলানোর চেষ্টা করেন, তাহলে আপনারা ভিজুয়ালি দেখলেই কিছুটা বুঝতে পারবেন যে আসলে আমাদের ভ্যারিয়েন্সটা এখন কিছুটা কম। ট্রেনিং সেটের যে প্যাটার্নটা ছিল সেটার মাধ্যমে বায়াসের পরিমাণ অনেক কম, এটা ঠিক আছে, ভ্যারিয়েন্সটাও বেশি, এটাও ঠিক আছে, ওভারফিট হয়েছে, এটাও ঠিক আছে, কিন্তু আগের মতো এই প্যাটার্নে আমাদের ভ্যারিয়েন্সটা আগে থেকে কম। আমাদের ডাটা পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট আমাদের টেস্টিং সেটটাকে আমরা চেঞ্জ করছি, বাকি সব কিছু আগের মতোই ছিল। অ্যান্ড এটা হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝার বিষয়, যে যখন আপনি আপনার মডেল ট্রেন করার জন্য ডাটাকে স্প্লিট করবেন, স্প্লিটিং এর হিসাবেও আপনার মডেল ওভারফিট অথবা আন্ডারফিট হইতে পারে। এবং এই জিনিসটাকে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। ধরেন সামনে আপনার একটা এক্সাম আছে, আপনি সেই এক্সামের যে সিলেবাস সেটার কিছুই করেন নাই, 2 সপ্তাহ পর আপনার এক্সাম, এবং আপনি আজকে থেকে পড়তে বসছেন। আপনি খুব কষ্টে রাতের বেলা না ঘুমায়া, সকালবেলায় ঘুমায়া, খাওয়া দাওয়ার নাম গন্ধ ভুইল্লা পইরা আপনি ফুল সিলেবাসের 80% কমপ্লিট করছেন, এবং আপনি পরীক্ষা দিতে গেছেন, এবং পরীক্ষার প্রশ্ন যখন আপনার হাতে আসে তখন দেখলেন যে ফুল কোয়েশ্চেন এই 80% সিলেবাসের উপরেই স্যার করছে, এবং আপনি তো খুশি কারণ আপনার সব কমন, আপনি তো লেখা ফাটায় লাইছেন, এবং পরীক্ষাতে আপনার 90% রেজাল্ট আসছে। এই ক্ষেত্রে আপনাকে কি আমি অন্য লেভেলের ব্রিলিয়েন্ট বলবো, নাকি আপনি জাস্ট লাকি ছিলেন? আপনি 2 সপ্তাহে 80% সিলেবাস শেষ করছেন, এবং এর আগে আপনি একটা বারের জন্য বই খাতা খুইল্লা দেখেন নাই, এবং 80% সিলেবাসের পুরোটা খুব সম্ভবত আপনার মুখস্থ নাই যে আপনি পরীক্ষার খাতায় যা লিখবেন সেটাই কারেক্ট হবে, এবং 90% ওই দিক থেকে আপনি নাম্বার পাওয়া যাবেন। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হইতেছে সেটা হচ্ছে আপনার লাকটা এখানে কাজ করতেছে ঠিক পরের মতো, এবং আপনার একটা এক্সামের মাধ্যমে আপনি দেখতে পারলেন যে আপনার 90% মার্ক আসতে পারে, কিন্তু সেম এক্সামটা যদি আপনি 5 বার নেন অথবা 10 বার নেন, আপনার কি মনে হয় যে ওই 10টা আলাদা আলাদা কোয়েশ্চেনের ক্ষেত্রেও আপনার স্যার ওই 80% সিলেবাসের উপরেই কোয়েশ্চেন করবে এবং সব আপনার কমন পড়বে?
জাস্ট ভাগ্যক্রমে দেখা গেল যে 20% আপনি শিখেন নাই, সেই 20% এর উপরেই 50% এর মতো জাস্ট কোয়েশ্চেনই আসছে। তাহলে কি আপনি শুধু 50% পাবেন নাকি তার থেকে কম পাওয়ার কথা স্বাভাবিক অর্থে? অ্যান্ড এই এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি যে এই বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ এর মাধ্যমে আমরা আমাদের মডেলের অবস্থা বুঝতে পারি শুধুমাত্র একটা টেস্ট সিনারিওর জন্য। আমরা কিন্তু ফুল বিগ পিকচারটাকে পাইতেছি না কোনোভাবেই, এবং আমরা যদি জাস্ট একটা টেস্টের উপরেই রিলাই করি তাহলে আসলে আমরা আমাদের মডেলের পারফরমেন্সটা কোনোভাবেই পারফেক্টলি বুঝতে পারবো না। কারণ আমরা জাস্ট কিছু কনফিগারেশন চেঞ্জ করে এখানে দেখতেছি যে আমাদের মিন অ্যাবসোলুট এরর কম হইতে পারে, মিনিং হচ্ছে ভ্যারিয়েবিলিটি কম হইতে পারে। তাহলে আপনাদের মাথায় কোয়েশ্চেন এটা আসতেছে না কেন যে ভাই তাহলে আমার ভ্যারিয়েবিলিটি কেন এই কনফিগারেশনে কম হইলো, ওই কনফিগারেশনে কিভাবে কম হইল না, অথবা আমি এই কনফিগারেশনটাকে কিভাবে পাইতে পারি? এই কোয়েশ্চেনটা আপনাদের মাথায় আসার কথা, এবং এটার একটা খুবই ভেগ সলিউশন আছে। তো আপনার মডেলটার পারফরমেন্স কোনো একটা ডাটা সেটের উপরে কতটুকু হইতে পারে সেটা বুঝার জন্য একটা খুবই সুন্দর প্রসেস আছে, এবং সেই প্রসেসের নাম হচ্ছে ক্রস ভ্যালিডেশন। এবং ক্রস ভ্যালিডেশন জিনিসটা আসলে এইটাই যে আপনি জাস্ট আপনার মডেলকে কোনো একটা সার্টেন কনফিগারেশনের উপরে ট্রেন করবেন না, আপনি মাল্টিপল কনফিগারেশনকে নেবেন, আপনার পুরো ডাটা সেটের সকল ডাটার উপরে যদি টেস্ট করেন তাহলে আপনার মডেলের পারফরমেন্সটা কেমন হইতে পারে সেটা আপনি ক্রস ভ্যালিডেশনের মাধ্যমেই বুঝতে পারেন। সো আমার মনে হয় যে আপনাদেরকে যদি আরেকটু সুন্দরভাবে একটা এক্সাম্পল দেই এখন ডাটার মাধ্যমে, তাহলে আপনারা হয়তোবা আমার এই ইন্টুয়েশনটাকে বুঝতে পারবেন। তো এখানে আমি একটা ডাটা সেটকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি যেটার ভেতরে একটা ফিচার কলাম আছে এবং একটা টার্গেট কলাম আছে, এবং টার্গেট কলামের ভেতরে 3টা ক্লাস আছে, 1, 2 এবং 3। অ্যান্ড এই ক্ষেত্রে ধরে নেন যে আপনারা আপনার এই ডাটা সেট থেকে 70% ডাটাকে ট্রেন করার জন্য রাখবেন এবং বাকি 30%কে টেস্টিং এর জন্য রাখবেন। আমার এটা লেখা উচিত ছিল। সো ট্রেনের জন্য 70%, টেস্টিং এর জন্য 30%। সো এই ক্ষেত্রে আমি এখানে কনভিনিয়েন্টলি 10টা স্যাম্পলকে নিছি যেন ভাগ করতে সুবিধা হয়। সো এই ক্ষেত্রে আমাদের ট্রেনিং এর জন্য আমরা প্রথম 7টাকে চুজ করে নিতে পারি। প্রথম 7টা হবে এই পর্যন্ত, এবং আমি এই প্রথম 7টাকে চুজ করে নিলাম এবং চুজ করে আমার মডেলটাকে এই প্রথম 7টা দিয়েই ট্রেন করলাম, এবং ট্রেন করার পর খুব সুন্দরভাবে আমি আমার মডেলটাকে টেস্টিং করব, এবং আমার মডেলটা একেবারে খুব সুন্দরভাবে হাইগা দিবে সাথে সাথে। এবং আপনাদের জন্য এটা টাস্ক দিয়ে রাখলাম, ভিডিওটা পজ করে ভাবার চেষ্টা করেন আমার মডেলটা কেন এরকম বাজে পারফর্ম করবে। জাস্ট একটু ভাবার চেষ্টা করেন। পজ করছেন? আশা করি পজ করে আপনারা নিজেদের মতো করে ভাইবা লিছেন। আমার মডেলটা খারাপ পারফরমেন্স করার পেছনে একটা কারণ হচ্ছে এই যে আমার মডেলটা কোনোদিন ক্লাস 3 এর উপরে ট্রেনই হয়নি, কারণ ক্লাস 3 এর সকল ভ্যালু টেস্টিং সেটে, এবং আমার মডেল প্যাটার্ন জানে শুধুমাত্র 1 এবং 2 ক্লাসের জন্য। 3 কে সে জীবনে দেখেও নাই, আমার মডেল জানেও না খুব সম্ভবত যে 3 নামে কোনো কিছু আছেও কিনা। সো যদি আমরা আমাদের এই ট্রেনিং এবং টেস্টিং সেটের উপরে আমাদের মডেলটাকে ট্রেন করি তাহলে আমাদের মডেল কখনোই টেস্টিং ফেজে ভালো করবে না, এবং এই ক্ষেত্রে টেস্টিংয়ে অ্যাকিউরেসি 0% হবে। ইভেন দো মডেল আমাদের এই ক্লাস 1 এবং ক্লাস 2 ভালোভাবেই শিখে ফেলছে, কিন্তু টেস্টিং সেটে যেহেতু আমরা শুধুমাত্র 3কে রাখছি সেহেতু আমাদের মডেল এই ব্যাপারে কোনোদিনই জানতে পারবে না। সো এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন তাহলে ভাই র্যান্ডমাইজ করে দিলেই তো হয়। এই জিনিসটাকে যদি আমি একেবারে র্যান্ডমাইজ করে দিই তাহলেই তো আমার মডেলটা খুব সম্ভবত সুন্দরভাবে শিখতে পারার কথা। আসেন দেখি র্যান্ডমাইজ করে কি হয়। আমি এই লাস্টের 3টাকে জাস্ট উপরে তুলে দিব, অ্যান্ড এখন যদি আমি 70%কে নিয়ে নিই তাহলে আমরা ঠিক এই পর্যন্ত ট্রেনিং সেটটাকে পাবো, এবং এখন আমাদের কাছে কিন্তু আবার 1, 2, 3 3টেই আছে। সো আমার মডেল এই 3টা ক্লাসের উপরেই ট্রেন হইতেছে এবং প্যাটার্নটা ধরার কথা, কিন্তু জাস্ট যদি আবারও টেস্টিং সেটে তাকায় দেখেন আমরা টেস্ট করতেছি শুধুমাত্র 2 ক্লাসের জন্য। আমরা টেস্ট করতেছি এটা বোঝার জন্য যে আমার মডেলটা 2 ক্লাসকে ঠিক মতো
প্রেডিক্ট করতে পারে কিনা। বাকি ক্লাসগুলোর কি হইব ভাই? আমার মডেলের কাজ কি শুধুমাত্র এই ক্লাস 2 কে প্রেডিক্ট করতে পারে কিনা সেটা? বাকি ক্লাসও তো প্রেডিক্ট করার জন্য টেস্টিং মেথডস থাকতে হবে, তাই না? সো এই টেস্টিং অথবা ট্রেনিং সেটও আমরা নিতে পারবো না। এখন আপনার মাথায় আসবে যে ভাই তাহলে তো হইল না, আপনি তো জাস্ট লাস্টের 3টারে একেবারে উপরে তুলে দিয়েছেন, শাফল তো করেন নাই ঠিক মতো। আমি এই কনফিগারেশনের মধ্যে যেভাবেই শাফল করি না কেন, আমার মডেলটা সকল ক্লাসের প্যাটার্ন সঠিকভাবে শিখতে পারবে কিনা সেটা আমি জানি না, এবং টেস্টিং সেটে আমার প্রত্যেকটা ক্লাস থাকবে কিনা সেটাও আমি জানি না। সো এই ক্ষেত্রে আমার মডেলটা ভালো পারফর্ম করবে নাকি খারাপ পারফর্ম করবে সেটাও আমি ঠিক মতো বুঝতে পারবো না। দেখা গেল যে আমার মডেলটা একটা র্যান্ডম স্টেটে খুব ভালো পারফর্ম করতেছে, এর মানে কি এই যে আমার মডেলটা খুব ভালোভাবে ওই ডাটা সেটটা সম্পর্কে শিখতে পারছে? এবং যদি শিখতেও পারে তাহলে শুধুমাত্র ওই কনফিগারেশনের জন্য। অন্য কোনো র্যান্ডম স্টেটের জন্য আমার মডেলটা যদি খারাপ পারফর্ম করে, অবশ্যই এটা আমার গুরুর দায়িত্ব যে ভাই আমার খুঁজা বের করার লাগবো যে ওইলোটা কি কেল্লেগা হইলো ভাই, আমি কি সুন্দর মডেল বানাইতেছিলাম বয়া বয়া, আপনি আমার এই র্যান্ডম স্টেটের লেগে বাবা দিতেছেন, ওই র্যান্ডম স্টেটের লেগে খারাপ দিতেছিলাম, ভাই খিদা লাগছে নি আপনার, আপনার কি হয়েছে, মাথা ব্যথা, আপনি এমন করতেছেন কি লেগা। এবং এই সেম জিনিসটাই একটা হেডেকে রূপান্তরিত হইতে পারে আপনার জন্য অনেক তাড়াতাড়ি। সো এই ক্ষেত্রে আমার মনে হইতেছে যে আপনাদের সাথে এই জিনিসটা সলিউশন আপনাদেরকে দেখায় দেওয়া উচিত। আশা করি আমি আপনাদেরকে প্রবলেমটা ঠিক মতো বুঝাইতে পারছি। এই ভিডিওতে আমি শুধু এই প্রবলেমটা নিয়েই কথা বললাম, অ্যান্ড পরের ভিডিও থেকে আমরা এটার সলিউশন নিয়ে মাথা ঘামাইতে পারি এবং আপনারা নিজেদের মতো করে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ক্রস ভ্যালিডেশন জিনিসটা কি। অ্যান্ড পরের ভিডিওতে আমরা আরও একটু ডিপ ডাইভ করতে চাইতেছি, আমরা এটাকে কোডিং করব, কোডিংয়ের মাধ্যমে আমরা কিছু ঝামেলার সম্মুখীন হব, কিছু নতুন টার্মিনোলজি শিখবো। সো পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।